বলছি তাহলে আমাদের এখন বাকি রয়ে গেল শুধু সাহিত্য সভার বিষয় নির্বাচন। হ্যাঁ একদম। তুমি কিছু বলবে অমূল্য? মানে এই বিষয়ে আমি অনেক ভেবে ভেবে একটা কিছু বার করেছি। অনেক ভেবে ভেবে তুমি কি বের করেছো? মানে লেখকের আষাঢ়ে গল্প। হ্যাঁ হ্যাঁ অমূল্য শোনো, হ্যাঁ সাহিত্য সভার দিন বাড়লে তখন এসব বিষয় নিয়ে আলোচনা সভা করা হবে। না না, মানে আমি এ বিষয়েও চিন্তা ভাবনা করেছি। তা কি তুমি চিন্তা ভাবনা করেছো সেটা বলো। মানে যারা ভূতের গল্প লেখেন টেকে নাকি, তারা কি ভূত দেখেছেন? মানে ভূত দেখে থাকলে তাকে কেমন দেখতে? বলবো ভাই বলবো। ওই অমূল্য বলছিল না প্রেতের সঙ্গে লেখকের মুখোমুখি হওয়ার কথা, সেই গল্পই আজ বলবো। আবার গল্প? আবার রে, তাহলে এবার পালাতে হবে। তুমি কোথাও পালাবে না অমূল্য। কেন? কারণ তুমি বড়দার বলা গল্পের একজন ভালো শ্রোতা। বড়দা এবার শুরু করো, আর দেরি করো না, এমনিতেই তো রাত বাড়ছে। হ্যাঁ হ্যাঁ শুরু করা যাক, তবে আমার দু একটি কথা বলার আছে। তা বলে ফেলো। হ্যাঁ দেখো, গল্পই বলি বা কাহিনী, ঘটনাটা ঘটেছিল, অতএব ধরে নিতে হবে এটি সত্য কাহিনী। দ্বিতীয়ত এই ঘটনা আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। আমার বন্ধু প্রেত জনি নিয়ে চর্চা করে, অতএব আমার হিসেবে পুরো ঘটনাটা বাস্তব। তৃতীয়ত এই গল্পের নায়কের আসল নাম আমি বলবো না, কারণ গল্পের নায়ক বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য লেখকই নন, একজন নামকরা প্রকাশক। ধরা যাক তার নাম শুভ্র, রজত শুভ্র। বড়দা মূল গল্পটা শুরু করো। হ্যাঁ 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 শুরু করছি। দেখো, রজত শুভ্র বাংলা সাহিত্যের একজন সাহিত্যিক, বেশ নামডাক হয়েছে। তবে নামডাক হলেই তো সাহিত্য বাজারে পয়সা হয় না। কাজেই ওই রজতের যারা বন্ধু তারা তখন তার মহাজন হয়ে দাঁড়িয়েছে। তারা তখন রজতকে দেখলেই কেউ কেউ মুখ ভার করে, কেউ কেউ তাদের পাওনা টাকার তাগাদা দেয়, আবার যারা তখনও তাকে টাকা ধার দেয়নি তারা রজতকে দেখলেই পাশ কাটিয়ে চলে যায়, পাছে রজত টাকা ধার চেয়ে বসে। কিন্তু রজতের সৌভাগ্য যে তখনও দু একটি বন্ধু বর্তমান ছিল। আমাকে দিয়ে তোর যদি সাহায্য হয়, মানে আমি যদি তোর কোনো কাজে লাগতে পারি। আমি যদি তোর কাছ থেকে কিছু টাকা চাই, আমি জানি তুই আমাকে দিবি, হয়তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আমি আমি তোর মতো বন্ধুকে হারাতে পারি না। সব বুঝেছি। বাক্স গোছাচ্ছিস, কোথাও যাবি নাকি? দেখ, তোর কাছে আমি কিছু লুকোবো না। আমি আসলে কিছুদিনের জন্য এখান থেকে গা ঢাকা দিয়ে থাকতে চাইনি। আমি আর পারছি না সুশান্ত।
কিন্তু কতদিন? তুই তো লেখা ছাড়া থাকতে পারবি না। আর তাছাড়া এই শহরেই তোকে থাকতে হবে। জানি না আমি কি করব, সেটাই ঠিক করে উঠতে পারছি না। অথচ আমার তো টাকার দরকার, কিন্তু ফরমাইশি লেখাও আমি লিখতে পারবো না। তুই পালিয়ে যাবি? তুই পালাতে পারিস না অজত, তুই পালাতে পারিস না। নেভার। অজত, তুই নিজেকে প্রতিষ্ঠিত কর, তারপর দেখবি তুই মনের মতো লিখতে পারছিস। এগিয়ে যাও বন্ধু, এগিয়ে যাও। একটা লিখুন তো মশাই, জম্পেশ করে একটা উপন্যাস। তবে একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু সমাজ সংস্কারক নন। সমাজের সকলের চরিত্র শুদ্ধ রাখার দায়িত্ব আপনি নেননি মশাই। কি উল্টো পাল্টা বলছি দেখুন তো মশাই। শুনুন রজত বাবু, কোনো মানুষ উপন্যাস পড়ার আগে যেমন থাকে, উপন্যাস পড়ার পরেও তেমনি থাকে। পড়ার সময়টুকু যে আনন্দ পায়, সে আনন্দটা আপনাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনার বইয়ের কাটতি তত হবে। আমি বুঝতে পেরেছি আপনি কি ধরনের উপন্যাস চাইছেন। মানে চটুল, রগরগে। মাফ করবেন, সেটা আমার পক্ষে লেখা সম্ভব নয়। নমস্কার। আরে যাবেন মশাই, যাবেন, বসুন মশাই। নাই বা লিখলেন, গল্প করতে তো আপত্তি নেই। রজত বাবু, আপনি একটা ভুল করছেন। শুনেছি আপনার আর্থিক অবস্থা ভালো নয়। যা জমিয়েছিলেন তা ওই বইটা ছাপার সময় আপনার বন্ধুর সিন্দুক ভরেছিল। ইনভেস্ট করলেন, রিটার্ন পেলেন না। পাওনাদের কথা শুনতে ভাল লাগে? আমি লিখব। বিষয়টি নিয়ে ভেবেছেন? মানে এই উপন্যাসের সাবজেক্টটা? আমার উপন্যাস হবে প্রেমের প্রগতি নিয়ে। আমার নতুন উপন্যাসের হিরো বিভিন্ন নারীর সঙ্গে প্রেম করে বেড়ায়। থাক থাক মশাই, বুঝে গেছি, আর বলতে হবে না। তবে দেখবেন উপন্যাসের নামটা যেন খুব অ্যাট্রাকটিভ হয়। কিন্তু উপন্যাস লেখার আগে আমার যে কিছু অ্যাডভান্স দরকার। বিলক্ষণ মশাই, বিলক্ষণ। তো চেকে না ক্যাশে? প্রকাশকের কাছে দাদন নিয়ে রজত চলে গেল পশ্চিমবঙ্গেরই এক শহরে। কলকাতায় কিছু ধার দেনা মিটিয়েছে। সে ঠিক করলো যে উপন্যাসটা লেখা শেষ করে তবেই কলকাতায় ফিরে আসবে। হাতে যা আছে তাতে বেশ কিছুদিন চলে যাবে। এক মিনিট, সোমনাথ, একটা সিগারেট দাও দেখি। হ্যাঁ দাও ভাইয়া দাও। না না না, দেখো, শেষ পর্যন্ত রজত একটি ঘর পেল। মানে শহরের প্রান্তে ওই মহাজন নিকুঞ্জ বাবু পাঁচিল ঘেরা একটা বিরাট বাড়ি ছিল। সেই পাঁচিলের এক প্রান্তে একটা ঘর, সেইখানেই রজতের থাকা বন্দোবস্ত হলো। যাক বাবা, শেষ পর্যন্ত একটা ঘর পাওয়া গেল। হ্যাঁ, আর সেটা নিশ্চয়ই মেজবাড়ির ওই এক চিলতে ঘরের মতো না। হ্যাঁ, ওইখানে আমাদের সাহিত্যিক রজত, মানে ওই রজত বাবু এবার নিশ্চিন্তে বসে সাহিত্য চর্চা করবে। অতুল, হ্যাঁ? তোমার ধারণা ভুল। দেখো, রজত ঘর নিয়েছিল বেশ হিসেব করে। লেখাটা শেষ করে ফিরবে, কতদিন লাগবে তার ঠিক নেই। অতএব আর্থিক অবস্থা বিবেচনা করে যে বাড়িটি, না, যে ঘরটি রজত ভাড়া নিল, তার বর্ণনা এরকম। একটা ধর্মার ঘর, মাথার অবস্থা জরাজীর্ণ, জানলাটাও ভাঙা। ঘরে আসবাবপত্র বলতে একটা পুরনো তক্তপোষ, একটা ভাঙা টেবিল আর একটা টুল। প্রথম 3 রাত বেশ নির্বিঘ্নেই কেটে গেল রজতের। উপন্যাস লেখাটাও শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি। সিগারেট নয়, বিড়ি খাওয়ার অভ্যেস ছিল রজতের বহুদিনের। এই রাতে খাওয়া দাওয়ার পরে একটা বিড়ি না খেলে রজতের ঘুম আসতো না। তারপর
তারপর এলো সেই চতুর্থ রাত্রি। মনে হলো কে যেন এলো। হ্যাঁ, কোথায় চললেন রাজবাবু? ওই একটু চা খেতে। চায়ের অভ্যেসটা আমার নেই, আসলে কোনো নেশাই আমার নেই। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, অসুবিধে হ্যাঁ, অসুবিধে? ওই কাল রাতে কাল রাতে? কাল রাতে মানে কাল রাতে কি 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 ব্যাপার বলুন তো? হ্যাঁ, কাল ওই একটা ইঁদুর ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, পুরনো বাড়ি, অনেকদিন পড়ে আছে, ইঁদুর। আমি তাহলে আসি, চা খেয়ে আসি। আসুন 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 আসুন। ঘুমলেন নাকি? দেখতে তো কিছুই পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে তক্তাপোষের পাশেই কোথাও একটা কেউ রয়েছে। আপনি কি প্রশ্নটা আমাকেই করলেন? আপনাকেই বলছি। কিন্তু আপনার পরিচয়টা তো পেলাম না। কি বলেই বা পরিচয় দিব? যখন বেঁচে ছিলাম নন্দদুলাল নন্দী নাম ছিল। বাহ, খাসা নাম। আপনি তাহলে প্রেত? কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো বদ মতলব নেই। বদ মতলব থাকলেও আপনি আমার কিছু করতে পারবেন না, তার কারণ আপনি তো হাওয়া। হ্যাঁ, ভয় পেয়ে আমি আমার নিজের অনিষ্ট নিজে করতে পারি। বটে। আমার সঙ্গে আপনার কি কোনো দরকার আছে? দরকার
এমন কোনো দরকার নেই। আসলে কি জানেন, কথা বলার লোক তো পাই না, তাই আপনি আমার স্বজাতি, তাই আপনি কি দেশলাই চালাবেন? বিড়ি ধরাতে গেলে তো দেশলাই জ্বালাতেই হয়। কেন, আপনার কি আপত্তি আছে নাকি? একটু আপত্তি আছে। হঠাৎ আলু জ্বাললে আমার অসুবিধে হবে। কালকে আপনাকে এক লহমার জন্য দেখেছিলাম, ঠিক ঠাহর করতে পারিনি। ঠিক আছে, আপনার আপত্তি যখন আছে তখন জ্বালাবো না। আহা বেচারা, কথা কইবার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে। কিন্তু কতক্ষণই বা চুপচাপ থাকবো? আচ্ছা, আপনি কি আমার কাছে পিঠেই কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে একটা পুরনো নিম গাছ আছে, দেখেছেন? দেখেছি। ওই নিম গাছেই আমি থাকি। তাই নাকি? তাহলে আপনিও তো নিকুঞ্জবাবুর ভাড়াটে। তা ভাড়া কত দিতে হয়? ওই বাড়ি, বাগান সব একদিন আমারই ছিল। আমার প্রপৌত্রের কাছ থেকে নিকুঞ্জ পাল কিনেছে। আপনার প্রপৌত্র এখনো বেঁচে আছেন নাকি? আছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। আপনার প্রপৌত্র? তাহলে তো আপনার তো অনেক বয়স হয়েছে। অঙ্কের হিসেবে তো অনেকই হলো। তা সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম। সিপাহী যুদ্ধ? তাহলে তো আপনার বয়স হলো গিয়ে, না থাক, হিসেব না করাই ভালো। এটা হলো 1950 সাল। আপনার বয়সটা তো কিছুটা আন্দাজ করতে পারছি। তা আপনি কি করতেন? মৎস্যের কাজ করতাম, অনেক পয়সাও করেছিলাম। ভেবেছিলাম 7 পুরুষ বসে খাবো। তারপর চলে গেলেন নাকি? ও হো, ভুল করে দেশলাইটা জ্বালিয়ে ফেলেছিলাম। আজ আর মনে হচ্ছে নন্দদুলাল নন্দী আসবে না। তবে গল্প করার জন্য নন্দদুলাল নন্দী আবার আসবে। এত লিখতে
সকাল ধরে লিখলেন, রাতে খাওয়া দাওয়ার পর লিখছেন। কি এত লেখে? উপন্যাস। উপন্যাস কাকে বলে? উপন্যাস কি করে বোঝাই বলুন তো? উপন্যাস মানে আখ্যায়িকা। ব্যাপারটা আরো ঘোলাটে হয়ে গেল। না মানে ধরুন আমি মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, বুঝেছি বুঝেছি। এ কি আমি তো সবে বোঝাতে শুরু করলাম। হ্যাঁ, আপনি বলা শুরু করা মাত্রই আমি ধরে ফেলেছি। আসলে আপনি পরিষ্কার করে বোঝাতে অনেকটা বেশি সময় নিয়ে নেবেন। ওই উপন্যাস বলে যাকে বলছেন তা হলো গুলে মহাবালির গল্প আর রূপকথা। আপনার রূপকথাটা একটু শোনান না। আপনি শুনবেন? আমি ছোট্ট করে শোনাতে পারি। তাই শোনান। আমার উপন্যাসের যে নায়ক, সে এক ম্যাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হয়ে তাকে পৈশাচ বিবাহ করতে চাইছে। পৈশাচ বিবাহ হলো ছলে বলে কৌশলে বিবাহ করার এক পদ্ধতি। তারপর তারপর এক রাজকন্যা, তারপর এক গোপকন্যা, এরকম নানান ঘটনা, নাটকীয় ঘটনা। তারপর ভাবছি এক চিত্রাভিনেত্রীর সঙ্গে আমার গল্পের হিরো মানে নায়কের বিয়ে দিয়ে দেব। আপনার এই রূপকথা নাম কি? স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি না নরকের তার? ছি ছি বললে চলবে কেন? এ না হলে তো বই কাটে না, আর বই না কাটলে পয়সা খরচ করবে যারা, তারা বই ছাপাবে কেন? এই সব আলোচনা এখন থাক। আপনি বলুন তো, এই কদিন ধরে আপনি আসেননি কেন? অন্য লোকে ভূত দেখলে আটকে ওঠে, আর আপনি গ্রাহ্যই করেন না। একটা কথা বলুন তো, আপনি যে মাঝে কদিন এলেন না, আগের দিন আমি দেশলাই জ্বালিয়ে ফেলেছিলাম, সেই জন্য রাগ করেছিলেন? রাগ করবো কেন? তবে হঠাৎ করে দেশলাইয়ের আলোতে চমকে গিয়েছিলাম, আর চমকে গেলে দেহ ধারণ করে রাখা যায় না। আজকে তাহলে আপনি আসুন, আমি যে পরিচ্ছদটা শুরু করেছিলাম সেটা শেষ করতে হবে। আজ তাহলে আসি। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে আসবেন, গল্প সল্প করা যাবে। বড়দা, বল। তাহলে নন্দদুলালের আত্মার সঙ্গে রজতবাবুর বেশ বন্ধুত্ব হয়ে গেল, হ্যাঁ তো হ্যাঁ। তারপর কি হলো? এরপরে প্রতি রাতেই প্রেত আসে, কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপরে আসুন বললি হাওয়ায় মিলিয়ে যায়। মানে প্রেতের সঙ্গে আলাপ হয়ে রজতের বেশ সাপে বর হয়েছিল। কেন সাপে বর কেন? মানে বড়দা, হঠাৎ এরকম মনে হওয়ার কারণটা কি? আরে একা মানুষ, গল্প গুজব করার তো ইচ্ছে হতেই পারে।
ওই নন্দদুলালের প্রেতের সঙ্গে আলাপ হয়, রজত তার প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয় করে। দেখো, ওই যতটুকু ইচ্ছে প্রেতের সঙ্গে ততটুকুই মেলামেশা করা যায়। সঙ্গ পিপাসা মিটে গেলেই চলে যেতে পারে, অমনি প্রেত চলে যায়। আরে প্রতিবেশীদের কি এত সহজে বিদায় করতে পারতো রজত? আপনার মতো একজন মানুষের সন্ধান আমি অনেক দিন ধরেই করছি। একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। মুচ্ছুদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারো সঙ্গে ঘনিষ্ঠতা করবে, এটা ভাবাই অন্যায়। কি ভাবছেন? আমার অনুরোধটা রাখবেন তো? কি অনুরোধ বলুন? যদি রাখবার মতো হয় তাহলে নিশ্চয়ই রাখবো। আমার অনুরোধটা বলার আগে আপনাকে আমার বংশের ইতিহাসটা শুনতে হবে, তা না হলে আপনি ব্যাপারটা বুঝতেই পারবেন না। বুঝেছি, কাঁকড়া বিছের লেজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। তাহলে শুরু করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করে আমি প্রচুর উপার্জন করেছিলাম। জমিদারি, ক্ষেত, বাগান বাড়ি, বালাখানা সবই আমার হয়েছিল। আমার বয়স তখন বছর 53। সেই সময় দেশে সিপাহী বিদ্রোহের গন্ডগোল শুরু হয়েছিল। তারপর বলছি আমাদের এদিকে যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা ছিল না বটে, তবে যার টাকা আছে তার তো আশঙ্কা থেকেই যায়। একদিন গভীর রাতে আমি একটা পেতলের ঘটিতে 100 সোনার মোহর নিয়ে বাগানের নিম গাছের তলায় মাটিতে পুঁতে রাখলাম। ভাবলাম আর যদি সবই যায়, এই 100 আকবরী মুহূর্ত থাকবে। এদিকে যুদ্ধ বিগ্রহ কিছু হলো না বটে, কিন্তু অরাজকতার সুযোগ নিয়ে বাড়িতে টাকা পড়ল। আমার হৃদযন্ত্র দুর্বল ছিল। আমি হঠাৎ হার্ট ফেল করে মারা গেলাম। আপনি মারা গেলেন? তারপর ক্রমে দেশ ঠান্ডা হলো, শান্তি শৃঙ্খলা ফিরে এলো। এই তো গেল আপনার কথা, কিন্তু আপনি আপনার পরিবারের ইতিহাস সম্পর্কে কি একটা বলবেন বলছিলেন? বলবো, সবই বলবো। আমার কালে বাড়িতে দোল, দুঃখোৎসব, হরিকীর্তন, কথকথা হতো, কিন্তু যশোদা দুলালের সময় তার বাবুয়ারি অনেক বেড়ে গেল। যশোদা দুলালের পুত্র, আমার পুত্র ব্রজদুলাল, তার কথা কি বলবো? যত রকম বাবুয়ানি সব সে করেছিল। তার জুতোর মুক্তোর ঝালর ছিল।
100 টাকার নোট দিয়ে সে ঘুড়ি ওড়াত। বাড়িতে বাইজির পল্টন পুষত। যত রকম পারে সব রকম ভাবে সে টাকা পয়সা ওড়াত, বাবুয়ারি করত। এই করতে করতে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নিল, ততদিনে বাড়ি থেকে লক্ষ্মীও বিদায় নিয়েছে। থাকার মধ্যে শুধু ছিল ওই পাঁচিল ঘেরা বাড়িটা। ব্রজদুলালের পুত্র গোপীদুলাল আমার প্রপুত্র, অত্যন্ত নিরীহ। সে এখনো বেঁচে আছে। আপনার প্রপৌত্র গোপীদুলাল বাবু? কিন্তু এই পাঁচিল ঘেরা বাড়ির মালিক তো নিকুঞ্জ বাবু। হ্যাঁ, তার কথাই এবার বলবো। বলতে পারেন এতক্ষণ যা বলেছি সেটা ভূমিকা মাত্র। বাপ সব কিছু উড়িয়ে দিয়ে গেল। ছেলে বাপের ভুক্তা অবশিষ্ট হেঁটো পাতা নিয়ে যে কটা দিন পারল চালালো। তারপর ওই নিকুঞ্জ পালকে বাড়ি বিক্রি করতে বাধ্য। থাকেন কোথায়? বেনে পাড়ায় একটা ভাঙা বাড়িতে। তারও বেশি দিন নেই, তাকে কালে ধরেছে। আপনি তো আমাকে আপনার বংশের ইতিহাস শোনালেন, কিন্তু কি একটা অনুরোধ করবেন বলছিলেন? একটু বাকি আছে বলার। গোপীদুলালের একটি বছর 21-এর মেয়ে আছে, এখনো তার বিয়ে হয়নি। তাকে বিয়ে দেওয়ার মতো সঙ্গতি গোপীদুলালের নেই। গোপীদুলালের একটা কিছু হয়ে গেলে মেয়েটা একেবারে ভেসে যাবে। তার একটা কিছু ব্যবস্থা না করতে পারলে আমার তো মুক্তিও নেই। দেখুন, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, আপনাকে আগেই বলেছি। এই অনুরোধ আপনি আমাকে করবেন না। আপনি বসুন বসুন বসুন। আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বলছিলাম ওই মোহরগুলো, মানে ওই 100টা আকবরী সোনার মোহর আপনি গোপীদুলালের হাতে পৌঁছে দিন। তাহলে ও মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে, নিশ্চিন্তে মরতে পারে। ওই 100 মোহর কি এখনো ওই নিম গাছতলায় পোতা আছে? আছে আছে। আমি তো মরার সময় কাউকে বলে যেতে পারিনি। ও যেমন পোতা ছিল ঠিক তেমনি ভাবে পোতা আছে। আর সেই জন্যই তো নিম গাছটা আমি ছাড়তে পারছি না। আপনি দয়া করে ওর তলায় মাটি খুঁড়ে খুঁটিটাকে বার করে নিয়ে আসুন। বেশি খুঁড়তে হবে না, 1 হাত মাটি খুঁড়লেই আপনি পেয়ে যাবেন। আরে আচ্ছা, ভূত তো আপনি আপনি কি পেয়েছেন? আমি নিকুঞ্জ পালের বাগানে গিয়ে তার বাগানের মাটি খুঁড়ে সেখান থেকে মোহরের ঘটি বার করে আনবো? একে নিকুঞ্জ পাল আমাকে সন্দেহ করে, তারপর আমার সব দিক জাগার কি? না না, আমি পারবো না। আমার পক্ষে সব সম্ভব নয়। আপনি দয়া করুন। আমি বলছি আমি পারবো না। মানে পরপর 3 রাতে একই দৃশ্য। রজত যত বলে না এ কাজ আমি করতে পারবো না, ভূত তত বলে দয়া করুন দয়া করুন। এক পক্ষের না, অন্য পক্ষের দয়া করার জন্য অনুরোধ। আর রজত মাঝে মাঝেই দেশলাই জ্বালিয়ে ভূত তাড়ানোর চেষ্টা করে। কিন্তু নন্দদুলালের প্রেতাত্মা তো ততদিন দেশলাই অভ্যেস হয়ে গিয়েছে। দেশলাই জ্বালালে অদৃশ্য হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই ফিরে আসে। ফিরে এসে সে এক অনুরোধ, দয়া করুন, সৎ ব্রাহ্মণের মেয়ে নষ্ট হয়ে যাবে। তারপর কি হলো বড়দা? এদিকে তো রজতের অবস্থা সঙ্গী, রাতে ঘুম নেই। একদিকে রাতে ভূতের সঙ্গে তর্ক, অন্যদিকে যে কাজের জন্য আসা সেই উপন্যাস লেখার কাজটাই বন্ধ।
অবশেষে একদিন রজত মরিয়া হয়ে বলেই ফেলল। আচ্ছা বেশ, আমি আপনার কথায় রাজি, কিন্তু আমার 5টা মোহর চাই। ঠিক আছে, 5% দালালি আপনি পাবেন, মানে 5খানা মোহর। আর না বলার উপায় রইল না। 5টা মোহরের জন্য এরকম দুঃসাহসিক কাজ কে না করবে? কি হলো, ভাবছেন কি? চলো যাওয়া যাক। মনে আছে তো, 5খানা আপনার, বাকিটা গোপীদুলাল নন্দী। ওই তো ঘটি। এটা কি গোপীদুলাল বাবুর বাড়ি? হ্যাঁ। উনি কি বাড়ি আছেন? না, মানে বাবা বাড়িতে নেই। কখন ফিরবেন? বাবার শরীরটা তো খারাপ, তাই হাসপাতালে গেছেন। ফিরতে মনে হয় দেরি হবে। আসলে আমার একটু ওনার সঙ্গে বিশেষ জরুরি দরকার ছিল। ও বেলায় আসলে হবে? হ্যাঁ, ও বেলায় বাবা বাড়িতেই থাকবেন। আমি না হয় বাবাকে আপনার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি ও বেলায় আসবো। এখন তারা আসি। আচ্ছা। মেয়েটি বড় অসহায়, কিন্তু বড় নম্র। যাই, মেয়েটির নাম যেন কি বলেছিল? গোপীদুলাল বাবু, গোপীদুলাল বাবু। আপনি? বাবার শরীরটা না বড্ড খারাপ, বাবা তো দেখা করতে পারবে না। আপনি বলছিলেন দরকার আছে। কি দরকার আছে? তোমার নাম? কমলা। কমলা, তোমার বাবাকে বলো যে আমার কাছে ওনার কিছু পাওনা আছে, আমি সেটা দিতে এসেছি। ও পাওনা আছে? ঠিক আছে, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
আমার নাম রজত, আমি আপনাদের স্বজাতি। আপনার কাছ থেকে কোনো টাকা পাওনা আছে মনে তো পড়ছে না। সে কথা পরে হবে। আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাব? আগে আমি তো আগেই বললাম যে আমি আপনাদের স্বজাতি, আমি ভদ্র সন্তান। আমি কমলাকে মানে আপনার কন্যাকে বিবাহ করতে চাই। কমলাকে বিয়ে করতে চান? দেখুন, আপনি আমাকে চেনেন না, আমি লেখক, আমার অবস্থাও সেরকম ভালো নয়, তবে বিশ্বাস এ অবস্থার পরিবর্তন ঘটবে। কমলার বিয়ে দিতে পারবো, এ তো আমার আশার অতীত। কিন্তু বাবা, বিয়ে দেওয়ার মতন তো টাকা আমার কাছে নেই। না, আছে। এটা আপনার, এতে 100 আকবরী মোহর আছে। ধরুন। প্রেমের উপন্যাস। আগেরটার মতো? আগেরটা তো ছিঁড়ে ফেলে দিয়েছি, এবার একটা তুমি পড়তে পারবে। তাই? জানো, বাবার জন্য না আমার বড্ড মন খারাপ করে। আমাদের বিয়ের পরের দিনই বাবা মারা গেলেন, একদিনও সুখ ভোগ করতে পারলেন না। কমলা, সবই ভাগ্য, মন খারাপ করে না। সারা জীবন তো কেউ বেঁচে থাকে না। এই শোনো, আজকে বিকেলবেলা আমার এক বন্ধু আসবে, সুশান্ত, তার সাথে যাব কলেজ স্ট্রিট পাড়ায়। তাই? হ্যাঁ, সেখানে গিয়ে আমার নতুন প্রকাশনার ঘর দেখব। কি চা? চা মানে তোমার চাটা ঠান্ডা হয়ে গেছিল, আর এক কাপ চা নিয়ে আসছি। রজত শুভ্র বাবু, আপনি এখানে? বুঝতেই পারছো, আমি নিম গাছটা ত্যাগ করেছি। এবার আমার মুক্তি। আপনি খুশি হয়েছেন তো? নিশ্চয়ই। তবে দালালিটা একটু বেশি নিয়েছো।
এরপরে নন্দদুলালের প্রেতাত্মাকে আর দেখা যায় না। তবে ভূতের কৃপায় রজতের ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল।